সবাইকে স্বাগত চ্যানেল 24 এর ডিজিটাল বুলেটিন নিউজ লাইন 24 আর আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। কৃষিতে আশার আলো দেখাচ্ছে সোলার পাম্প ও নেট মিটারিং। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA চালু করা এই প্রকল্পে মিলেছে দারুণ সুফল। বিদ্যুৎ না থাকলেও বন্ধ থাকছে না সেচ, আবার নেট মিটারিংয়ের ফলে সাশ্রয় হচ্ছে বিল, আর বাড়তি বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। আবরার শাহীরের রিপোর্ট। চলমান জ্বালানি সংকট, লোডশেডিং কিংবা হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট সবকিছুর সবচেয়ে বেশি প্রভাব পড়ে কৃষি খাতে। সেচ বন্ধ হয়ে গেলে উৎপাদনও বাধাগ্রস্ত হয়। এই পরিস্থিতি মোকাবিলায় 2018-19 অর্থ বছর থেকে সোলার শক্তি ব্যবহার করে সেচ যন্ত্র চালুর উদ্যোগ নেয় BMDA। বর্তমানে 566টি সোলার LLP এবং 50টি গভীর নলকূপ সৌরশক্তিতে পরিচালিত হচ্ছে। ফলে বিদ্যুৎ না থাকলেও সেচ কার্যক্রম বন্ধ থাকছে না। বিদ্যুৎ না থাকলে পানি পাওয়া যায়, এখন পানিটা একটু বেশি পাওয়া যায়। আর যখন খরা মৌসুম আসে তখন পানিটা একটু কম পাওয়া যায়। 1 ঘন্টা জমিতে মনে করেন 5 ঘন্টা 4 ঘন্টা করে পানি লাগে। বিদ্যুৎ ধরেন যে যখন না থাকে তখন হয়তো সোলারে, কিন্তু সোলারে পানি পাওয়া যায়, কিন্তু একটা জিনিস হয় যে ওই ইটা বেশি কাটে, টাকাটা বেশি যায়। হ্যাঁ, পানির জন্য বসে থাকতে হয় না, তো টাকার পরিমাণটা বেশি যায়, পানি পাওয়া যায়। এটা আপনার কারেন্টেই বেশি চলে, এবং কারেন্ট যদি নাই থাকে তা আপনার 2-4 ঘন্টা যখন রোদের সূর্যটা বেশি হয় তখনকার চলে। তারপরেও আপনার রাতে পানি খুব একটা সুবিধা হয় না, কারেন্টের থেকে একটু কমে ওঠে। সংশ্লিষ্টরা বলছেন, আগে একটি পাম্পের পেছনে বছরে বিদ্যুৎ বিল আসত সর্বোচ্চ 1,33,000 টাকা। সোলার ও নেট মিটারিং চালুর পর তা কমে দাঁড়িয়েছে প্রায় 39,000 টাকায়। এনার্জি আসতেছে সেটা এই ইনভার্টারের মাধ্যমে আমরা এটাকে ডিসি কারেন্টকে এসি কারেন্ট করে আমরা মোটরে নিয়ে যাচ্ছি, এবং এটার মূলত যে এখানে একটা নেট মিটারিং স্থাপন করা আছে, যেটা দিয়ে মেশিন চালানোর জন্য আমার 11 কিলোওয়াট দরকার। 11 কিলোওয়াটের মধ্যে সোলার যদি 11 কিলোওয়াট দিতে পারে তাহলে পুরোটাই সোলারে চলবে, আর যদি ওখানে কম উৎপাদন হয় আবহাওয়ার কারণে তাহলে বাকিটা গ্রিড থেকে আসবে। BMDA বলছে, তাদের আওতাধীন প্রায় 16,500 পাম্পকে সোলার ও নেট মিটারিংয়ের আওতায় আনা গেলে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে অতিরিক্ত 285 মেগাওয়াট বিদ্যুৎ। লোডশেডিং থাকলেও আমাদের সোলারের মাধ্যমে গভীর নলকূপ পরিচালিত হচ্ছে, আবার যখন বিদ্যুৎ আসে তখন উভয় মিশ্রণের মাধ্যমে পরিচালিত হয়। এবং যখন আবার আমাদের কোনো কারণে গভীর নলকূপ বন্ধ থাকলে সেই যে বিদ্যুৎ শক্তিটা, সোলারের যে এনার্জিটা, এটা সরাসরি আবার গ্রিডে সংযুক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে এই সূর্যের আল্লাহর দেওয়ার যে শক্তিটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দেখা যাবে যে সেই খরচটা অনেক কমে আসবে। এই পর্যায়ে আমরা যদি এই যে 16,500 যে গভীর নলকূপ আছে, সে যন্ত্র আছে, এগুলোকে যদি আমরা ক্রমান্বয়ে আমরা এই যে এভাবে করতে পারি তাহলে দেখা যাবে যে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে, এবং এটাতে আর পাশাপাশি সেচ খরচও কমে আসবে। এতে দেখা যাবে যে কৃষকরাও কম খরচে এই সেচ সুবিধা নিতে পারবে। 1992 সালে প্রতিষ্ঠিত BMDA উত্তরাঞ্চলের 16টি জেলার 120টি উপজেলায় সেচ কার্যক্রম পরিচালনা করছে। তাদের রয়েছে প্রায় 13,931 কিলোমিটার পাইপলাইন, 15,839টি গভীর নলকূপ এবং 1,000-এর বেশি LLP পাম্প। আবরার শাহীর, চ্যানেল 24, রাজশাহী। নওগাঁয় 23 দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ এক শিশুর। সন্তানের খোঁজে দিশেহারা পরিবার। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতায় বার্তা পাঠানো হয়েছে দেশের সব থানায়, আর এরই মধ্যে উদ্ধার করা হয়েছে গেল 1 মাসে নিখোঁজ আরও 3 শিশুকে। বিস্তারিত জানাচ্ছেন হারুন ওর রশিদ চৌধুরী। 12 বছর আমি একদিন হাতটা একটু টাচও করিনি, আমি কিছু বলিনি আমার বাচ্চা। কতদিন দেখেন না কলিজার টুকরার সন্তানকে, কেমন আছে এই প্রশ্নেই যেন বুক ভেঙে যাচ্ছে মা বাবার। গেল 27 মার্চ নওগাঁর নিয়ামতপুর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে নিখোঁজ হয় বাবুল রশিদের 12 বছরের শিশু সন্তান ইসমাইল। পরিবার জানায়, সেদিন সকালে বাবা মার সাথে নাস্তা করে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে, কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও আর ফিরে আসেনি।
এভাবেই কেটে গেছে 23 দিন, তবুও কোনো খোঁজ মেলেনি। আমি খেতে কাজ করতে গেছি, 10টার দিকে এই ছেলে আমাকে ডেকে নিয়ে এনে ভাত খাওয়ালো, একসাথে ভাত খেয়েছি। ওর মা বলছে গরুকে খেয়ার কেটে দিয়েছে, সব করছে, করার পরে সাইকেল নিয়ে বেরোয়েছে 11টার দিকে, আর ফিরেনি বাসায়। গায়ে একটা হলুদ গেঞ্জি ছিল আর প্যান্ট, আর কিচ্ছু না, আর একটা লাল ছোট সাইকেল। আমি যেভাবে দেখেছি আমার জায়গা নাই, তো এই শেষের পথে কিছু জায়গা হয়তো দূরে ঢাকা এলাকা, ওখানে যেতে পারিনি, না তাও সম্পূর্ণ ধানসুরা, আড্ডা, নওগাঁ, সব জায়গায় শেষ হয়ে গেছে আমার খোঁজা। এই এলাকা গোমস্তাপুর থেকে শুরু করে। ইসমাইলকে খুঁজতে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। সাধারণ ডায়েরি করেছেন তার বাবা, তবে এখনও কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ পরিবারের। পুলিশে খালি বাড়িতে আসলো, আসা জিজ্ঞাসাবাদ করে চলে গেল, কিন্তু পুলিশ কোনো বাজারে আছে সিসি ক্যামেরা, কোনো সিসি ক্যামেরা ট্যামেরা দেখলো না। তা একটা মনে বুঝ পাইতো আমরা যে এই রাস্তা দিয়ে গেছে কি পশ্চিম দিক গেছে কি পূর্ব দিক গেছে কি দক্ষিণ দিক গেছে। গোতা গাড়ি টাদা গাড়ি যত আছে ওগুলো সম্পূর্ণ মাইকিং করা হয়েছে। আবার সোনা মসজিদ পর্যন্ত, আবার বর্ডার পর্যন্ত খুঁজে আসছি সবাল। আল্লাহর কাছে কইছি কি যদি আপনারা পারেন বাবা, তোর বুকের ধন যদি ফিরাইতে পারেন, আল্লাহ আপনারাকে 1 টাকার হজের নেকি এমনি দিবে কি, মানে ছাইলের লেগে মা বাপ তো ঝুরছে ঝুরছে, প্রতিবাসী সুদা ঝুরছি বাবারে। পুলিশ বলছে শিশুটির সন্ধানে দেশের সব থানায় নিখোঁজ বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি বিশ্লেষণ করা হচ্ছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ। তার কাছে তো কোনো ফোনও নেই, ফোন থাকলে হয়তো বা তার মোবাইলটা আমরা ট্র্যাক করে একটা লোকেশনটা অবস্থান করতাম আর কি, সেটাও পারছি না। সিসি ক্যামেরা আশপাশে নেই, কিন্তু আমাদের বিধি মোতাবেক যেটা করার বেতার বার্তা ছাড়াও আমি আবার রঙিন ছবি সহ যে পার্শ্ববর্তী থানাগুলো বললাম, এই থানাগুলোকে আবার অবগত করছি। এদিকে গত প্রায় 1 মাসে নিখোঁজ হওয়া আরও 3 শিশুকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে একটি ঘটনায় অপহরণের চেষ্টা ছিল বলে দাবি করেছে পরিবার। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে চা টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে 6 দিনের প্রশিক্ষণ কর্মশালা, যেখানে প্রায় 50টি বিষয়ে হাতে কলমে শেখানো হবে অংশগ্রহণকারীদের। বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং চা শিল্পের গুণগত মান, শ্রমিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে বেশ কাজে দেবে এই প্রশিক্ষণ। চা শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাত। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন মানসম্মত উৎপাদন ও দক্ষ মানব সম্পদ। এই লক্ষ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে শুরু হয়েছে চা টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে 6 দিনের প্রশিক্ষণ কোর্স। 18 এপ্রিল এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেজবাউদ্দিন আহমেদ। কোর্সটি চলবে 23 এপ্রিল পর্যন্ত। সারা দেশ থেকে 72 জন অংশগ্রহণকারী 3টি পর্বে প্রায় 50টি বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা বলছেন, এই প্রশিক্ষণ তাদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চা সম্পর্কে এবং চায়ের ব্লেন্ডিং সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে, টেস্টিং সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই, কারণ আমি মনে করি একজন ব্যবসায়ী হিসেবে এই জানাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি তাহলে দেশের জন্য ভালো একটা ব্র্যান্ড তৈরি করতে পারবো এবং সেটি বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে অংশ রাখতে পারবো। বিটিআরএতে আসার আমার উদ্দেশ্য হচ্ছে চা সম্পর্কে জানা, টি টেস্টিং সম্পর্কে আরও বিস্তারিত জানা, যাতে করে আমি আমার গ্রাহকদের জন্য আরও ভালো চা তৈরি করতে পারি এবং বর্তমান যে কম্পিটিশনের মার্কেট, এটা টিকে থাকতে পারি ভালো চা সাপ্লাই দিয়ে। প্রশিক্ষণের আয়োজকরা জানান, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চা শিল্পকে আরও এগিয়ে নেয় এই উদ্যোগের মূল লক্ষ্য। এই কোয়ালিটি কন্ট্রোল কোর্সটা করলে যেটা হবে আসলে একদম সব ক্ষেত্রে যারা বিজনেস করছেন, যারা প্রোডাকশন করছেন, যারা ব্লেন্ডিং করতে চাচ্ছেন, বিডার বায়ার, অল ক্যাটেগরিজ, প্ল্যান্টার্স থেকে শুরু করে আমি সায়েন্টিস্ট পর্যন্ত আমি নিজেও আসলে পার্টিসিপেট করব। ফাউন্ডেশন যে বইয়ের যে বিষয়গুলো, টার্মগুলো, সেগুলো যখন আমরা রিলেট করতে পারবো প্র্যাকটিক্যালি, তাহলে আমরা এটা আসলে খুব ভালোভাবে দ্বিগুণভাবে সেটার ইয়েটা দেখতে পারবো, সাকসেসটা দেখতে পারবো। দেশের বিভিন্ন চা বাগান ও কারখানার কর্মকর্তাদের অংশগ্রহণে এই আয়োজনকে সময় উপযোগী বলছেন সংশ্লিষ্টরা। নিয়মিত এমন প্রশিক্ষণ চা শিল্পকে বিশ্ব বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিশ্বমানের চা তৈরির জন্য আমাদের যে অভিলক্ষ্য, ভিশন এবং মিশন, সেটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু মূলত আমাদের এই প্রশিক্ষণের আয়োজন। তো আমরা টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল কোর্সের আয়োজন করেছি 2026-এ, যাতে এই কোর্স থেকে আমাদের প্রশিক্ষণার্থীরা সর্বোচ্চ হারভেস্ট করতে পারে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বলেন, চা শিল্পকে এগিয়ে নিতে গুণগত মান নিশ্চিতের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ বাস্তব দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। It requires refined sensory skills, technical knowledge, and years of experience to accurately assess the characteristics of tea, that is, including its aroma, flavor, liquor, and overall appeal. At the same time, quality control ensures that the tea produced meets the required standards at every stage of the value chain. আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে চায়ের মান নিয়ন্ত্রণ ও সঠিক স্বাদ নিরূপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। That is from packing and processing to packaging and marketing. ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিনাজপুরে অনুষ্ঠিত হলো স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন, যেখানে 90টি ভিন্ন ধর্মী প্রকল্প নিয়ে অংশ নেয় রংপুর বিভাগের 30টি শিক্ষা প্রতিষ্ঠান। আয়োজকরা বলছেন, কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে এই প্রতিযোগিতা। নতুন নতুন প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে দেশের তরুণ প্রজন্ম। জ্বালানি ছাড়াই চাপ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন, বহুমুখী কৃষি রোবট, কচুরিপানা থেকে পরিবেশ বান্ধব ব্যাগ, এমন সব ব্যতিক্রমী প্রকল্পে অংশ নেয় রংপুর বিভাগের শিক্ষার্থীরা। দিনাজপুরে আয়োজিত স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনে 8টি জেলার 30টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত 90টি প্রকল্প উপস্থাপন করে। নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাসমত উল্লাহ সহপাঠীদের নিয়ে তৈরি করেছেন একটি বহুমুখী কৃষি রোবট, যা বীজ বপন, কীটনাশক প্রয়োগ, মাটির পিএইচ ও পানির পরিমাপ সহ একাধিক কাজ করতে সক্ষম। অন্যদিকে একই প্রতিষ্ঠানের মাইদাহ রহমান তৈরি করেছেন পরিবেশ বান্ধব সবুজ বদ্বীপ প্রাঙ্গণের একটি মডেল, যা নবায়নযোগ্য শক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের ঘাটতি পূরণ ও ভূমি সংরক্ষণে ভূমিকা রাখতে পারে। নবায়নযোগ্য শক্তিকে ব্যবহার করে বিদ্যুতের ঘাটতিকে পূরণ করতে পারবো এবং আমাদের দেশে যে আন্তর্জাতিক মানের খেলাগুলো বাইরের দেশে কি প্লেয়াররা খেলে, সেটাকে বাংলাদেশেই আমরা যেন খেলাতে পারি সেই দিক বিবেচনা করে এবং ভূমি সংরক্ষণের কথা মাথায় রেখে আমরা এটাকে পানির উপরে স্থাপন করার জন্য এই প্রজেক্টটি তৈরি করি। সবাই মিলে এটা পরিকল্পনা করে সিদ্ধান্তে আসলাম যে আমরা এক প্রকার রোবট তৈরি করবো, যা কৃষি কাজকে সহযোগিতা করবে। এই প্রজেক্টের মূল কাজ বর্তমানে হচ্ছে 4টি। একটি হচ্ছে পিএইচ মিটার, দ্বিতীয়ত হচ্ছে সয়েল ময়েশ্চার মেজারমেন্ট সেন্সর, তৃতীয়ত হচ্ছে ফার্টিলাইজার স্প্রে এবং চতুর্থ হচ্ছে ইনসেক্ট কিলার। এছাড়াও প্রদর্শিত হয় স্মার্ট লাইন ফলোয়িং রোবট, শর্ট সার্কিট অ্যালার্ম সিস্টেম, এয়ার কন্ডিশনার বিস্ফোরক প্রতিরোধক, পলিমার রিসাইকেলড কনস্ট্রাকশন সহ নানা উদ্ভাবনী প্রকল্প। নিজেদের উদ্ভাবন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রেণী শিক্ষকদেরকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। ভালোই লাগতেছে, সবার প্রজেক্ট ঘুরে ঘুরে দেখলাম, সবাই অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে এক একজনের এক এক ধরনের দেখলাম, ভালো লাগলো। অভিজ্ঞতাটা আসলে অসাধারণ ছিল। এটি একটি শিক্ষণীয় বিষয়। এখানে সবাই নিজেদের প্রতিভা দেখাতে পারছে, এটা সবার জন্য ভালো। আমাদের অনেক কিছু জানার শিকার হলো, আমরা অনেক কিছু এখান থেকে শিখলাম, জানলাম, অভিজ্ঞতা অর্জন করলাম। শিক্ষকরা বলছেন, এমন আয়োজন নতুন কিছু তৈরিতে উৎসাহ যোগায়। আমার ছাত্ররা এখানে এসে নিশ্চয়ই উপকৃত হয়েছে। তাদের উদ্ভাবন যেমন তারা প্রদর্শন করতে পেরেছে, একইভাবে প্রায় 90টি বিভিন্ন প্রজেক্ট আছে। এখানে এসে সকলের প্রজেক্ট দেখছে, সকলের সাথে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান শেয়ার করছে। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে এবং তাদের উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এই প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এসএফ প্রকল্প। কিভাবে এটি সবার ভিতরে আমরা ছড়িয়ে দিতে পারি, সেজন্য এই বিশেষ দিনটি আমরা উদযাপন করেছি। আমরা বড় একটি র্যালি উদযাপন করলাম। 30টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 90টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে এখানে অংশগ্রহণ করছে।
এটি শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের তরুণদের সৃজনশীলতা, কৌতূহল এবং উদ্ভাবনী শক্তির একটি শক্তিশালী প্রতিফলন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯০টি প্রকল্পের মধ্য থেকে সেরা ৭টিকে আগামী মাসে ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রেসিডেন্সিয়াল মডেল কলেজের 1989 থেকে 91 ব্যাচের বন্ধুদের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ, যেখানে মাঠ মাতালেন 50 একদল চিরসবুজ তরুণ। রোদ আর গরমকে তুচ্ছ করে 15 ওভারের এই ম্যাচে অসাধারণ উন্মাদনায় মেতে ওঠেন খেলোয়াড়রা। দলের নাম দেওয়া হয় ওরা 11 জন। দীর্ঘ বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে মাঠে নামার সুযোগ পেয়ে আবেগাপ্লুত ছিলেন সবাই। গ্যালারিতে বসে হাসি ঠাট্টা আর স্মৃতিচারণে হারানো কৈশোরে ফিরে যান অনেকেই। তাদের এই আয়োজন ঘিরে ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। আয়োজকরা জানান, দিন শেষে সত্যিকার অর্থে জয় হয়েছে বন্ধুত্বের। কেবল স্কোরবোর্ড নয়, বয়সের সীমাবদ্ধতাকে ছাপিয়ে বন্ধুত্বের বন্ধন যে অমলিন থাকে, সেই বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য। রেসিডেন্সিয়ালের পুরনো বন্ধুরা 89-91 আমাদের অন্যান্য 89-91 বন্ধুদের আজকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, একসাথে খেলবো। এই স্টেজে এসে আমরা 50-তে এই ধরনের একটা আয়োজন করতে পারছি, সত্যি আনন্দ। আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে চাই, যতদূর পর্যন্ত আমাদের আল্লাহ সুস্থ সবল রাখেন। রেসিডেন্সিয়াল মডেল কলেজ আছে এখানে বা বাইরে কোথাও, আমরা খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্বকে আরও গভীর নিবিড় করে তুলতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এবং এটাই পুরস্কার। চ্যানেল 24-এর ডিজিটাল বুলেটিন নিউজ লাইন 24-এ এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।